কেমিস্ট্রি উইথ এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা রসায়নের মৌলিক একটি বিষয়, গুণগত রসায়নের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস, কোয়ান্টাম সংখ্যা। তো কোয়ান্টাম সংখ্যার জটিলতম পর্যায়ের একটা বিষয় নিয়ে আজকে কথা বলবো। সেটা হচ্ছে যে আমরা জানি যে একটা পরমাণুতে অনেকগুলো ইলেকট্রন থাকে। অনেকগুলো ইলেকট্রনের মধ্যে নির্দিষ্ট করে বলা হয় যে এত নাম্বার ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান লিখো। যেমন ধরো যে তোমাকে বলা হলো যে আমরা জানি যে ক্লোরিন পরমাণুতে 17টি ইলেকট্রন রয়েছে। যে 17টি ইলেকট্রনের মধ্যে 5 নাম্বার ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান লিখো, বা 17তম ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান লিখো, বা ক্লোরিন পরমাণুর শেষ স্তরে যে ইলেকট্রনগুলো রয়েছে তাদের জন্য কোয়ান্টাম সংখ্যার মান লিখো। তো আমরা আজকের আলোচনায় দেখব যে একটি ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান কিভাবে লিখে। তো এটা একটা জটিল পর্যায়। বেশিরভাগ ছাত্র এই প্রশ্নগুলো যখন করা হয় তখন তারা উত্তরে ভুল করে আর কি। তো আমি আবার দীর্ঘ শিক্ষকতার জীবনে যখন বোর্ডের খাতা দেখি এবং আমাদের নিজস্ব ছাত্রছাত্রীদের খাতা দেখি, তো ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা নির্ণয় এই টপিক্সটিতে তারা প্রায়ই ভুল করে থাকে। তো আশা করি আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটি লক্ষ্য করলে এই ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় এই বিষয়টি আর কখনো ভুল হবে না। তো লক্ষ্য করো, তো আমাকে এখানে বলা হলো, প্রশ্নে বলা হলো যে নাইট্রোজেন পরমাণু 7তম ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান লিখো। তো আমরা প্রথমেই নাইট্রোজেন পরমাণুর 7 নাম্বার ইলেকট্রন কোন জায়গায় রয়েছে সেটা আমরা ইলেকট্রন বিন্যাস করে প্রথমেই দেখে নিব। এটা হচ্ছে নাইট্রোজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস। তো আমরা 7 নাম্বার ইলেকট্রন আমরা দেখতে পাচ্ছি 2p তে আছে। তো আমরা সকলেই জানি যে 2p এর মধ্যে আবার তিনটা বিভাগ আছে, একটা 2px, একটা 2py, আর একটা হলো 2pz। এখন ইলেকট্রনটি কোন বিভাগের মধ্যে রয়েছে সেটি আমরা দেখব। 2pটাকে আমরা একটু ভেঙে লিখলাম। আমরা জানি যে কুন্ডের নিয়ম অনুসারে প্রথমে একটি করে ইলেকট্রন একমুখী স্পিনে প্রবেশ করে। তো প্রথমে একটা করে ইলেকট্রন ঢুকে যাবে। তো দেখতে পাচ্ছি যে 7 নাম্বার ইলেকট্রনটি 2pz এর মধ্যে আছে। তো আমরা এই ইলেকট্রনের জন্য প্রথমে মান লিখব। প্রথমে লিখব n এর মান। তো তোমরা চার্ট থেকে লক্ষ্য করো, n দ্বারা কি বোঝায় যে ইলেকট্রনটা কোন শক্তি স্তরে রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার 7 নাম্বার ইলেকট্রনটা 2 নাম্বার শক্তি স্তরে রয়েছে, সুতরাং n এর মান হবে 2। এরপরে আমরা যাব l, মানে সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা বোঝাবে যে ইলেকট্রনটা কোন উপশক্তি স্তরে রয়েছে। উপশক্তি স্তর বলতে s p d f এগুলোকে বোঝায়। তো আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি 7 নাম্বার ইলেকট্রন 2p তে আছে, মানে p উপশক্তি স্তরে আছে। তাহলে p উপশক্তি স্তরের জন্য l এর মান কত? এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে p উপশক্তি স্তরের জন্য l এর মান হচ্ছে 1। সুতরাং এখানে l এর মান হবে 1। এখন আমরা যাচ্ছি m এর মান কিভাবে লিখি। তো তোমরা প্রথমে দেখো যে m নির্দেশ করে কি, m কিন্তু নির্দেশ করে ইলেকট্রনটা কোন অরবিটালে আছে। তো অরবিটাল চেনার উপায় হচ্ছে উপস্তরের ভিতরে যে বিভাগগুলো থাকে এগুলোকে বলা হয় অরবিটাল। যেমন 2p, 2p তে 2p এর বিভাগগুলো হচ্ছে 2px, 2py, 2pz, এটি হচ্ছে অরবিটাল। আবার d এর ভিতরে যে বিভাগ আছে 5টা, dxy, dyz, dzx, dx স্কয়ার মাইনাস y স্কয়ার এবং dz স্কয়ার, এগুলো হচ্ছে d এর অরবিটাল। আর s এর কোনো বিভাগ নাই, s কে উপস্তর এবং অরবিটাল দুইটাই বিভাগ। তো তোমরা এখান থেকে দেখো l এর মান যদি 1 হয় তাহলে m এর মান হয় -1, 0, +1। তো m এর মানটা -1, 0, +1 কিভাবে হয়? আমরা একটা তত্ত্ব জানি। তত্ত্বটা হচ্ছে যে m -l থেকে +l, -l থেকে +l। তাহলে তুমি দেখো m এর মান যদি l এর মান যদি 1 হয় তাহলে l এর মান কত হচ্ছে?
এল এর মান 1 হলে এম এর মান হবে -1 থেকে +1। এখানে যদি আমরা 1 বসাই দিই তাহলে -1 থেকে +1 পর্যন্ত যদি আমরা গুণে যাই তাহলে -1 এর পরের সংখ্যাটা হচ্ছে 0, 0 এর পরে হচ্ছে +1। ঠিক অনুরূপভাবে l যদি 2 হয় তাহলে m কত হবে? -2 থেকে +2। তাহলে -2 থেকে +2 পর্যন্ত যদি আমরা গুণে যাই তো -2, -2 এর পরে -1, -1 এর পরে 0, 0 এর পরে +1, পরে হচ্ছে +2। তাহলে এইভাবে আমরা m এর মানটা নির্ধারণ করি। এই আলোচনাগুলো পূর্বেই করা হয়, ঠিক আছে? আমি প্রাথমিক আলোচনায় আজকে যাইনি, একেবারে সরাসরি মূল আলোচনায় চলে এসেছি, তারপরে সংক্ষিপ্তভাবে বলে দিলাম। তো এখন তোমরা লক্ষ্য করো l এর মান 1 হলে m এর মান হয় -1, 0, +1। তাহলে এই ক্ষেত্রে এই 2px টাকে আমরা প্রকাশ করব -1 দ্বারা, আর এটাকে প্রকাশ করব 0 দ্বারা, আর এটাকে প্রকাশ করব +1 দ্বারা। তো তোমরা এখন দেখো যে 7 নাম্বার ইলেকট্রন যেহেতু 2p জেটে আছে, সুতরাং m এর মান আমরা বসাবো +1। আর যেহেতু প্রথম ইলেকট্রন মানে ইলেকট্রনটা ঘড়ির কাঁটার দিকে ঘুরলেই s এর মান +1। এই চিহ্নটা তারা ঘড়ির কাঁটার দিকে বোঝাচ্ছে, আর এটা তারা বিপরীত দিকে বোঝাচ্ছে। এই হচ্ছে একটি ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান। তো আমরা আরেকটি উদাহরণ লক্ষ্য করব, আরেকটি উদাহরণ লক্ষ্য করলে বিষয়টা আরো স্পষ্ট হবে। আশা করছি তোমরা পরের উদাহরণটি আরো গভীরভাবে বোঝার চেষ্টা করো। এখন বলা হলো সিলিকন পরমাণু শেষ স্তরের ইলেকট্রনের জন্য সিলিকন পরমাণুর শেষ স্তরের ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার সেট লিখব। তো আমরা প্রথমেই সিলিকন পরমাণুর ইলেকট্রন বিন্যাসটা করে নিব। তো আমরা সিলিকন পরমাণুর শেষ স্তরটাকে একটু ব্লক করে দিয়েছি। তো আমরা দেখতে পাচ্ছি যে সিলিকন পরমাণুর শেষ স্তরে 4টি ইলেকট্রন রয়েছে। এখন প্রত্যেকটি ইলেকট্রনের জন্য আলাদা আলাদা ভাবে আমরা কোয়ান্টাম সংখ্যার সেট লিখব। তো শেষ স্তরের প্রথম ইলেকট্রনের জন্য মান লিখতেছি। দেখতে পাচ্ছি যে প্রথম ইলেকট্রনটা s এর মধ্যে আছে, সুতরাং তৃতীয় শক্তি স্তরে যেহেতু আছে n এর মান 3, যেহেতু s এর মধ্যে আছে আমরা দেখতে পাচ্ছি s এর জন্য l এর মান হচ্ছে 0। l এর মান 0 হলে m এর মানও 0 হয়, আর যে প্রথম ইলেকট্রনের জন্য s এর মান হলো +1। 2 নাম্বার ইলেকট্রন s এর মধ্যে আছে, তাহলে 2 নাম্বার ইলেকট্রনের জন্য l এর মান হচ্ছে 0, l 0 হলে m ও 0। দ্বিতীয় ইলেকট্রনের জন্য s এর মান -1। এখন 3 নাম্বার এবং 4 নাম্বার ইলেকট্রনের জন্য আমরা মান লিখতেছি। তো 3p টাকে আমরা আগের মতো করে একটু ভেঙে লিখব। তো 3 নাম্বার ইলেকট্রন যেহেতু তৃতীয় শক্তি স্তরে, তাহলে 3 নাম্বার ইলেকট্রনের জন্য n এর মান 3। যেহেতু ইলেকট্রনটা p এর মধ্যে আছে, p এর মধ্যে থাকলে l এর মান হয় 1। তো আমরা জানি l এর মান 1 হলে m এর মান 3টা হয়, -1, 0, +1। এখন 3টার মধ্যে এখানে কোনটা হবে? তো এটাকে আমরা প্রকাশ করি -1 দ্বারা, এটাকে 0 দ্বারা, আর এটাকে +1 দ্বারা। যেহেতু ইলেকট্রনটি 3px এ আছে, সুতরাং m এর মান হবে -1। আর যেহেতু ইলেকট্রনটি ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, সুতরাং s এর মান হবে +1। এখন চতুর্থ ইলেকট্রনের জন্য মান লিখতেছি। চতুর্থ ইলেকট্রনটিও তৃতীয় শক্তি স্তরে আছে, তো 3। যেহেতু চতুর্থ ইলেকট্রনটি p এর মধ্যে, সুতরাং চতুর্থ ইলেকট্রনের জন্য l এর মান হচ্ছে 1।
আমরা দেখতে পাচ্ছি যে চতুর্থ ইলেকট্রনটি 3p-y বিন্যাসে রয়েছে। 3p-y বিন্যাসের জন্য m এর মান হচ্ছে 0। আর যেহেতু চতুর্থ ইলেকট্রনটিও ঘড়ির কাঁটার দিকে, সুতরাং s এর মান হচ্ছে +r। এই হচ্ছে ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয়। তো আমি আশা করব তোমরা এই সিস্টেমে যদি ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করো তাহলে আর কখনো ভুল হবে না। তো এবছরের যারা এইচএসসি পরীক্ষার্থী এবং সামনে যারা এইচএসসি পরীক্ষার্থী দিবে এবং কোয়ান্টাম সংখ্যার বিভিন্ন বিগত সন এবং বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, মেডিকেল সব ধরনের ভর্তি পরীক্ষার প্রশ্ন যখন তোমরা সমাধান করবে, আশা করি এই নিয়মটি লক্ষ্য করলে কোনো ধরনের ভর্তি পরীক্ষা এবং একাডেমিক পরীক্ষার প্রশ্ন নির্ণয় করতে আর কোনো ধরনের অসুবিধা হবে না। তো তোমরা যারা আজকে এই ভিডিওটি দেখবে তাদের জন্য কিছু হোমওয়ার্ক আমি দিয়ে দিলাম। এই ভিডিওটা দেখার পর এই হোমওয়ার্কগুলো নিজে করে কমেন্টস বক্সে পাঠিয়ে দেবে। সঠিক হলো কি হলো না ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। এখন তোমরা বাসায় যে কাজগুলো করবে, কয়েকটা কাজ আমি দিচ্ছি। বাসার কাজের মধ্যে তোমরা করবে, তোমাকে বলা হলো যে Fe মানে আয়রনের ডি উপস্তরের ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয় করো। তারপরে অক্সিজেন পরমাণুর তৃতীয় এবং অষ্টম ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার সেট লিখো। তারপরে ক্লোরিন পরমাণুর শেষ স্তরের ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার সেট লিখো। কপারের সর্বশেষ ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার সেট লিখো। আমি এখানে বোর্ডে যে প্রশ্নগুলো উল্লেখ করেছি সবগুলো প্রশ্নই বিগত সনে নৈতিক এবং সৃজনশীল দুই ধরনের পরীক্ষায় একাধিকবার এসেছে। তো তোমরা আজকে যারা ভিডিওটা ভালো করে দেখবে তারা অবশ্যই নিজে এই কাজগুলো বাসায় করবে, করে তারপর একটা ছবি তুলে ছবিটি কমেন্টস বক্সে পাঠিয়ে দেবে। সঠিক হলো কি হলো না এর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই এই চ্যানেলের সাথে সম্পৃক্ত থাকবে আশা করি। এই জন্য থাকলে খুব একটা লস হবে না। আশা করি রসায়নের বেসিকটা একটু শক্তিশালী হবে। ধন্যবাদ সবাইকে।